আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি 200 আসনের মাইলফলক অতিক্রম করেছে। বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে 212টি আসন, বিপরীতে জামায়াত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা 77টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন হয়নি। এছাড়া ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে চট্টগ্রামের 2টি আসনের। 12ই ফেব্রুয়ারি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী দিলশাদ আনী ও মাহিদুর রহমান। ভোটের ফলাফল ঘোষণা নিয়ে কথা বলবো তাদের সঙ্গে। অ্যানি, স্থগিত 2টি ছাড়া ফলাফল ঘোষণার কার্যক্রম কোন পর্যন্ত রয়েছে, আমাদের বিস্তারিত জানান। 2টি স্থগিত কেন্দ্র ছাড়া বাকি সবগুলো আসনে ভোটের যে ফলাফল, চূড়ান্ত ফলাফল কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন সচিবালয়ের যে নির্বাচন কমিশনার যারা আছেন তারা এর মধ্যে ব্রিফিং আনুষ্ঠানিক যে ফলাফল ঘোষণা সেটি শেষ করেছেন। এখন পর্যন্ত আমরা জেনেছি এবার 299টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেরপুর 3 আসনটিতে ভোট স্থগিত রয়েছিল। এটা আপনারা জানেন যে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। তো 299টির মধ্যে আমাদের হাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা জেনেছি, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 299টি আসনের মধ্যে 213টি আসন পেয়েছে বিএনপির জোট। আর 11 দলীয় জোট যে জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট পেয়েছে 76টি আসন। আর অন্যান্য যারা আছে স্বতন্ত্র প্রার্থী ছিলেন অনেকে, এর মধ্যে তারা পেয়েছেন 8টি আসন। আর বাকি রয়েছে যে 2টি আসনের কথা বললেন, সেই 2টি আসন স্থগিত রয়েছে। সেই ওগুলো ছাড়া বাকি যে সবগুলো আসন যেটি ছিল মোট 297টি আসনের ফলাফলই এর মধ্যে ঘোষণা করা হয়েছে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ফলাফল ঘোষণা শেষ হওয়ার পর বিএনপির নেতাকর্মী যারা ছিলেন তারা এসেছিলেন এবং জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রতিনিধিরাও এসেছিলেন ইসিতে তাদের সাথে কথা বলতে, এবং তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য তারা ধন্যবাদ জানাতে এসেছেন। তো এরপর তারা একটি ব্রিফিংও করেছেন বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান। সেই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আমার সহকর্মী মাহিদুর রহমান। ব্রিফিংয়ের বিস্তারিত জানবো এখন আমরা মাহিদুরের কাছ থেকে। মাহিদুর, নজরুল ইসলাম খান তো ব্রিফিং করেছেন, তো ওনার বক্তব্যটা আসলে কী ছিল সেটি যদি আপনি আমাদেরকে জানাতেন। জি এনে আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ করার পরে যে গণনার প্রক্রিয়া, এই গণনার পুরো প্রক্রিয়াটাইতেই কিন্তু ব্যস্ত সময় পার করছিল ইলেকশন কমিশন। অর্থাৎ এখান থেকেই কিন্তু যে অনানুষ্ঠানিক বেসরকারিভাবে ফলাফলগুলি একের পর এক ঘোষণা করা হচ্ছিল, সেই ফলকে ঘোষণা করার কেন্দ্র করেই কিন্তু গতকালকে থেকেই আমরা দেখেছি যে এখানে বিএনপি 11 দলীয় জোটের তাদের যে নেতৃত্বাধীন কোনো না কোনো সদস্য এখানে উপস্থিত ছিলেন। তো আজকে আমরা সকাল থেকে দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম খান তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং শুরু থেকে তিনি প্রত্যেকটি রেজাল্ট তিনি কিন্তু শুনেছেন, তিনি দেখেছেন। এবং এর আগে যখন আজকে সমাপনী বক্তব্যে যখন এই ইসি সচিব কথা বলেছেন, তারা কিন্তু জানিয়েছেন যে তারা 297টি আসনে ইতিমধ্যে তারা কিন্তু ফলাফল ঘোষণা করেছে বেসরকারিভাবে। 300 আসনের মধ্যে একটিতে আমরা জানি যে শেরপুর 1 আসনে একজনের মৃত্যু হওয়ার কারণে কিন্তু সেই আসনে ভোট স্থগিত থাকে, এবং বাকি যে 2টি আসন রয়েছে সেখানে কিন্তু হাইকোর্টের একটি রিটের কারণে সেই ভোটের ফলাফল স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ ভোট স্থগিত ছিল না, যার কারণে তারপরে কিন্তু নজরুল ইসলাম খান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই ফলাফলটিকে মেনে নিয়ে পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে আবার পরবর্তীতে এরপরে আরও ভালো
ভালো ভোট তারা উপহার দিবে বলে এমনটি জানিয়েছেন। ওকে, ধন্যবাদ মাহিদ আপনাকে। তো যেমনটি জেনেছিলেন যে বিএনপির প্রতিনিধি এবং জামাতের প্রতিনিধি যারা এসেছিলেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের প্রত্যাশা হচ্ছে সামনের যে দেশ গড়বেন তারা সবাই মিলেমিশে দেশ গড়বেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দিলশাদ আলী এবং মাহিদুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে আপডেট জানানোর জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও চীন। শুক্রবার সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। এই জয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে জানিয়ে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মোদী। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য মোদী আগ্রহ জানান। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয়। পোস্টে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহী যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাচনে বিএনপির বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে চীনও। পাশাপাশি একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে দেশটি। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল বিশ্বজুড়ে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে। বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্স, আল জাজিরা ও এনটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভোট গণনার চিত্র ও বিশ্লেষণ উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল জয়ের পথে। প্রতিবেদনে গণভোটের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। বিবিসি এই নির্বাচনে বিএনপি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি জয়ী শিরোনামে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবারের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং পরবর্তী সরকার গঠন করবে তারা। বরগুনার দুটি সংসদীয় আসনের নির্বাচনের ফলাফলে একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যটিতে বিএনপি জয় পেয়েছে। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, ভোটের ফলাফল প্রকাশের পর এ নিয়ে দলগুলোর নেতাকর্মীরা কি বলছেন? সুমনা, আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু শেষ হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় রচিত হয়েছে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন এবং করেছেন। এবং সেখানে কিন্তু আমরা দেখছি দলটির মনোনীত যে প্রার্থী বরগুনা 1 আসনের বিজয়ী হয়েছেন, তিনি একটি ঐতিহাসিক কিন্তু সফলতা অর্জন করেছেন। বরগুনা 1 আসনের হাতপাখা প্রার্থী যিনি ছিলেন, তিনি মোহাম্মদ অলিউল্লাহ বেসরকারি ভাবে কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি পেয়েছেন প্রায় 1,40,291 ভোট এবং তার যে নিকটতম যে প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, তিনি পেয়েছিলেন 1,36,145 ভোট এবং 4,106 ভোট বেশি পেয়ে কিন্তু বিজয়ী হয়েছেন এই আসন। এবং এই আসনে কিন্তু হাবট কিন্তু আসলে পেয়েছেন 1,76,197 ভোট এবং নাবট পেয়েছেন 85,820 ভোট। এবং এখানে কিন্তু যিনি বরগুনা 2 আসনে ধানের শীষ নজরুল ইসলাম মনি, তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। এবং আমরা দেখেছি এখানে যে একটি উৎসবমুখর ভোট হয়েছিল, সেই ভোটে নির্বাচিত হওয়ায় এবং এই বরগুনায় ইসলামী আন্দোলন নির্বাচিত হয় নেতাকর্মীদের মধ্যে একটি অন্যরকম আনন্দ। আমরা একটু এখানে যারা রয়েছে নির্বাচন করছে, আমরা একটু জানতে চাচ্ছি আসলে আপনাদের এই যে নির্বাচনে আপনাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমি মাওলানা মুফতি ইদ্রিসুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটি বরগুনা সদর উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্বে রয়েছিলাম।
আসলে এবার আমাদের একটা সুন্দর একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের দ্বারা আসলে আমরা মনে করি এই বিজয়টি হলো ইসলাম দেশ মানবতার বিজয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মরহুম নায়েবে আমির আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম দলের সমন্বয়কারী ছিলেন। তিনি চারবার এই বরগুনাতে তিনি নির্বাচন করেছিলেন। তবে যে কোনো কারণে হোক তিনি নির্বাচিত হতে পারেন না, জনগণের ভোট পেয়েও এবার যখন গ্রহণযোগ্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এর ধারাবাহিকতা এবার ইনশাআল্লাহ ইসলামের বিজয় হয়েছে। এবং বিশেষ করে হাত পা কামার আমরা যারা রয়েছি আমরা আলহামদুলিল্লাহ, এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এই যে তাদের যে আনন্দ এবং তাদের যে এই আনন্দ কিন্তু তারা কিন্তু ব্যক্ত করেছেন। বরগুনায় প্রথম হাত পাখা নির্বাচিত হওয়ায় তাদের মধ্যে একটি অন্যরকম আনন্দ গেছে। এই আসনটিতে প্রায় ৫ লাখের উপরে আসলে ভোটার ছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং সেই ভোটে কিন্তু এই প্রথম বরগুনা থেকে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের অলিউল্লাহ তিনি গিয়েছেন এবং এই অলিউল্লাহ হচ্ছেন বরগুনা কেওড়াবুড়িয়া পীর সাহেব, যিনি ঐতিহ্যবাহী কেওড়াবুড়িয়া রয়েছে সেই পীর সাহেবের ছেলে এবং আজকে তারই বিজয় এবং তাদের মধ্যে যে আনন্দটা আমরা দেখেছি এবং তারাই এই বরগুনাকে আসলে অবহেলিত বরগুনাকে তারা সাজাবে এবং এখানে যেই সকল সমস্যাগুলো সেগুলো সমাধান করবে বলেও তারা প্রতিশ্রুতি, সেটা আগামী এই বরগুনার মানুষ দেখবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমনা। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী। নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয় পেয়েছে বিএনপি। এ বিষয়ে কথা বলতে গুলশান থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, কিছুক্ষণ আগে দলটির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটি হয়েছে কিনা আমাদের জানাবেন। সুমনা, 11:30 দিকে একটা ব্রিফিং এর কথা ছিল বিএনপির নির্বাচন পরিচালক কমিটির মুখপাত্র মাহাদি আমিন, উনি ব্রিফ করার কথা ছিল দুপুর বেলা 11:30 দিকে। সেটা সব ধরনের প্রস্তুতি ছিল আসলে, কিন্তু প্রায় 11:40-45 দিকে জানানো হয় গণমাধ্যম কর্মীদের, যারা আমরা সেখানে উপস্থিত ছিলাম, যে অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। তারপরও জানতে চাওয়া হয়েছে যে অনিবার্য কারণ বলতে আসলে কোনো স্পেসিফিক কারণ আছে কিনা, সেটাও তারা বলতে পারছেন না। তারা বলছে পরে জানানো হবে এবং এই ব্রিফিং তারা পরবর্তীতে কবে করবেন বা আদৌ করবেন কিনা সেরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য তারা আমাদের জানতে পারেনি। তবে আমরা যারা এখানে আমরা অন্যান্য গণমাধ্যম কর্মীরা আছি, আমাদের সহকর্মীরা আছে, আমরা আমাদের মধ্যে আলোচনা কিংবা যারা এই মিডিয়া মানে বিএনপি মিডিয়া সেলের সাথে আছেন তাদের সাথে কথা বলে এতটুকু একটা আঁচ করতে পারছি যে যেহেতু বিপুল সংখ্যক ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটা নির্দেশনা দিয়েছেন যে কোনো রকমের বিজয় মিছিল বা বিজয় উৎসব না করার, হয়তোবা তারই একটা কিছু হয়তোবা এই কারণেই হয়তোবা এই মিডিয়া সেল থেকে বা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালনা কমিটির যেই ব্রিফটা হওয়ার কথা ছিল সেটা হয়তো বা তার নির্দেশে হইতে পারে, এমনটা আমরা ধারণা বা আঁচ করতে পারতেছি। তারপরও আরেকটা তথ্য একটু জানি রাখি যে 12:30 দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশানের যে কার্যালয়ে উনি আসতে পারেন এবং এরপর সেখান থেকে উনি নামাজের জন্য বের হবেন, এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা একটু পরেই সেখানে মুভ করব। পরবর্তী সংবাদে অবশ্যই আমরা আশা করি তেমন কোনো তথ্য পেলে এই বিষয়টাতে অন্তত যুক্ত হওয়ার চেষ্টা করব। তবে আরেকবার একটু রিপিট করি যে যেহেতু এই প্রচারণারটা মানে এই ব্রিফিংটা স্থগিত করা হয়েছে এবং বিভিন্ন রকম বিজয় উৎসব করা নিষেধ করা হয়েছে, তেমন অথবা এটারই কোনো একটা অংশ হতে পারে। এই ব্যাপারে আরও কোনো আপডেট থাকলে অবশ্যই পরবর্তী সংবাদে আবারও জানানোর চেষ্টা করব। সুমনা। নিশ্চয়ই হাসিব, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় জুলাই সনদে বিএনপি যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা জানান তিনি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছেন এবং যারা নির্বাচনের সঙ্গে ছিলেন তাদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জামায়াতের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাংলাদেশে আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা তেড়া দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে। যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং
বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। গণতন্ত্রের পরীক্ষিত শক্তি হলো জনগণ, তাই বিএনপিকেই তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিশ্চিত করেছেন, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি একথা বলেন। এ সময় দেশের সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই নেতা। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ কে পড়াবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইন মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কথা। এবার তারা না থাকায় আলোচনায় এসেছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। আইন বিশেষজ্ঞরা বলছেন সিইসির শপথ পুরোপুরি বৈধ। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর দ্বাদশ জাতীয় সংসদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান, কিন্তু এবার সে সুযোগ নেই। তাই বিকল্প হিসেবে আসছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। গত বছরের 2 সেপ্টেম্বর অভ্যুত্থানের পর শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ না করলেও তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন স্পিকার অনুপস্থিত থাকলে সিইসির মাধ্যমে শপথ নেওয়া এবং এটি রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই পড়ে। আমাদের সংবিধানে স্পষ্ট বলেছে যে স্পিকার পড়াবেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার পড়াবেন। এটি আমাদের সংবিধানের মূল স্পিরিট ছিল, সংবিধানের এই বাধ্যবাধকতা ছিল। এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওখানে বলা আছে যে যদি 3 দিনের ভিতর কাউকে যদি পাওয়া না যায় তাহলে চিফ ইলেকশন কমিশনার মহোদয় উনি পড়াবেন, এটা সন্নিবেশিত আছে। তবে তিনি সতর্ক করেন শপথ গ্রহণ বিলম্ব হলে সংসদের বৈধতা ও কার্যক্রম শুরু নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে আইনি জটিলতা হতে পারে যদি ধরেন না এখন যে স্পিরিটে আছে, যদি টোটালি যদি আমরা বলি বাংলা ভাষায় গণেশ যদি উল্টে যায়, অর্থাৎ এই বন্দোবস্তের যদি উল্টে একটা বন্দোবস্ত আছে, তাহলে এগুলাকে বলবে যে না সবগুলোর আইনের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের 7 ক খ আবার ইনফোর্স হবে, তখন যারা এগুলোর ব্যত্যয় ঘটছে তাদের ফাঁসির আসামি করা হবে। আমাদের দেশে তাই হয়ে আসছে, অর্থাৎ রেজিম চেঞ্জের সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়, তো এটা আমরা প্রত্যক্ষ করে আসছি। তো সুতরাং ভবিষ্যতে কি হবে না হবে ওইটা নিয়ে এখনই ভাবনার কোনো সুযোগ নেই, কারণ এখন বর্তমান ক্রাইসিসটাকে আপনি মিট আপ করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসির শপথ পড়ানোর দায়িত্ব এবার ব্যতিক্রম হিসেবে দেখছেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ফলাফলের পর নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমেই হবে সরকার গঠন প্রক্রিয়া। শুরু হবে রাষ্ট্র পরিচালনার নতুন এক অধ্যায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বেলা 1টায় ভোটের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।